Citizens' views. where citizens are journalists. পাশাপাশি আমার সহ আলোচক আছেন ব্যারিস্টার নুরুল গফফর সাহেব। কিছুক্ষণ আগেই ওনার সাথে পরিচয় হলো। উনি বাংলাদেশ কমিউনিটির জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন। এবং আরেকজন ছোট ভাই আছে দেখতে পাচ্ছি, প্রকৌশলী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। সবাইকে আমার খুবই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এই গত জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের হয়ে, বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের হয়ে যে ধরনের মানে বিশেষ করে আমি বলবো এটা জনসমর্থন আদায় করা এক ধরনের যে কাজটা করেছে, এটাকে মানে কোন পাল্লায় আমি মাপবো এটা আমার বলা খুবই মুশকিল। তার কারণ তাদের এই ভূমিকা এই বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। আমরা প্রতিদিন প্রতিদিন মানে ওই যে আমাদের মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউসে যে প্রশ্ন করতো, এইটা দেখার জন্য, এটা এই বক্তব্য শোনার জন্য এবং সেখান থেকে বক্তব্যের জবাব পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ একদম উন্মুখ হয়ে থাকতো। আমি বলি সেই 1971 সালের কথা যদি কারোর মনে থাকে, যে সেই সময় আমরা বিবিসির দিকে তাকিয়ে থাকতাম, আমরা আকাশবাণীর দিকে তাকিয়ে থাকতাম যে কখন কোথায় বিশেষ করে ফাইট হচ্ছে, সেই ফাইট গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করতাম। তো এইটা ছিল আমাদের এইটা ছিল ওই সময়কার ঘটনা। এবং ওই সময় আমাদের যে অনুভূতিটা ছিল, এই গত যে জুলাই আগস্ট বিপ্লবটা হয়েছে, মুশফিকুল ফজল যে দায়িত্বটা পালন করেছে, যে ভূমিকাটা পালন করেছে, আমরা কিন্তু সেই ভূমিকা দুইটার সঙ্গে মানে একেবারে প্যারালালি আমরা তুলনা করতে পারি। 2 নম্বর হচ্ছে কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, সে সময় আমাদের সিনিয়র সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, অলিউর রহমান, তারপরে আমি আবার ডক্টর মারুফ মল্লিকের কথা খুব বিশেষ ভাবে আমার মনে পড়ে। তখন মারুফ মল্লিক ওইখান থেকে প্রথমে আউটলুক বের করতো, এরপরে সেখান থেকে বেরিয়ে এসে দ্য মিরর এশিয়া বের করছে। আমি নিয়মিত তার এই 2টা পত্রিকা এখান থেকে আমরা লেখা আমি পাঠাতাম এবং লেখা ওখানে সে প্রকাশ করতো। আচ্ছা, তারপরে আছে, তুমি নিজে তো মানে বহু কাজ করেছো ওই সময়। এটা বলতে হবে, মানে যার যে ভূমিকাটা আছে, এই ভূমিকাগুলো যদি আমরা স্বীকার না করি, আমরা একেবারেই তাদের কাছে ঋণী থাকবো। হ্যাঁ, তারপরে তোমার ইলিয়াস হোসেন, হ্যাঁ, জ্যাকব মিল্টন, তারপরে এই যে মানে ওখানে সশরীরে মানে প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে, এবং আমরা যেগুলো জানতাম না, ও আরেকজন হচ্ছে জুলকার নাইন, জুলকার, তারপরে এই যে নেত্র নিউজের মানে এদের যে ভূমিকা, আমি এখন কি বলবো, যে এদের ভূমিকা আমার এখনো গা শিউরে, যে তারা যে তথ্যগুলো ওই সময়কার সরকারের বিরুদ্ধে ছিল তার একেবারে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তারা যখন তুলে ধরতো, তখন আমরা ভিতর থেকে যেগুলো বলতে পারতাম না সেগুলো ওরা বলতো। এবং ওখান তখন আমরা কোট করতে পারতাম, আমরা বলতে পারতাম যে আমরা শুনছি এই ঘটনাগুলো ঘটছে। আয়না ঘরের কথা আমরা প্রথম জানলাম। আমরা ইলিয়াস আলীকে কিভাবে একটা হোটেল থেকে তুলে নিয়ে গেল, এবং আল জাজিরার সেই যে রিপোর্ট, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই যে রিপোর্ট, মানে এটা তো বাংলাদেশের রাজনীতিতে একটা এটা বাক পরিবর্তন, মানে টার্নিং পয়েন্ট বলবো। তো এই কথাগুলো যখন তারা ওখানে রিপোর্ট আকারে প্রকাশ করলো, এটা বাংলাদেশের রাজনীতির মানে একেবারে বলবো যে ফ্যাসিবাদী শেখ হাসিনার ভেতরকার যত গলদ, যত দুর্নীতি, অপশাসন ছিল, সবকিছু তারা বের করে নিয়ে আসছে। এবং এটা ছিল ওই সময়কার জন্য সবচেয়ে এই যে আন্দোলন সংগ্রামকে মোমেন্টাম দেওয়া, গতি সঞ্চারিত করা, সেই কাজগুলো ওই সময় তারা করেছে। আর এই ইন্টারনেট বন্ধ হওয়ার পরে, ইন্টারনেট বন্ধ, বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন ওই সময়টাতে বন্ধ করে দিল, এরপরেও কিন্তু আমরা বসেছিলাম না। আমরা এখান থেকে শর্ট মেসেজ পাঠিয়ে দিয়ে
তোমাদের কাছে পাঠিয়েছি, ওখানে যে যার কাছ থেকে পারছে তারা প্রচার করছে। জি এই জাতিসংঘ এই যেদিনকে প্রকাশ করলো যে 70টি শিশুকে হত্যা করা হয়েছে, তো এটা তো আমাদের এখান থেকেই গেছে। রাইট। তার এইটা যখন আসলো এবং জাতিসংঘ কিন্তু একেবারে ওই তৎকালীন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল যে মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে শিশুদের বিরুদ্ধে। তো এইটা একটা, এবং আমরা এখান থেকে এই কাজ করার জন্য আমাদের একজন সাংবাদিক সাইদ খান, সে হলো আবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের অর্গানাইজিং সেক্রেটারি, তাকে রাতের আধারে পুলিশ ধরে নিয়ে গেল। পরের দিন আমরা যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে কি করছে আমরা জানতে পারছি না। আমরা দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করলাম। আমাদের সে সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন খুব হেল্প করেছে যে আমাদের একজন সাংবাদিককে রাতের আধারে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা খুবই মানে দুঃখজনক, এবং তাকে হাজির না করা পর্যন্ত আমরা ছাড়ি নাই। এবং সেদিন ছিল শুক্রবার বন্ধের দিনেও তাকে হাজির করতে হয়েছিল, তখন আমরা নিশ্চিত হলাম যে অন্তত পেলাম, আর তার জীবন নাশের কোনো মানে আশঙ্কা থাকলো না। তো এই কাজগুলো কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা পদে পদে আমাদের প্রবাসে যারা ছিল, বিশেষ বিশেষ করে সচেতন নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, যার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে আমাদেরকে সহায়তা করেছে, আমরা তাদের প্রতি ঋণী। আর ওই যে ইন্টারনেটের, আমরা তো একেবারে হাত পা বন্ধ হয়ে গেল, কথা বলতে পারছি না, আমরা কিন্তু জানতেও পারছি না। হয়তো বড় জোর আমরা জানতে পারছি, হয়তো আমরা যাত্রাবাড়ির ঘটনা, হয়তো আমরা জানতে পারছি রামপুরায় কি কি কতজন মারা গেল, এই ঘটনাগুলো জানতে পারছি। তারপরে মোহাম্মদপুরে, মিরপুরে এই বিষয়গুলো জানতে পারছি আমরা। এই যারা পায়ে হাঁটা রাস্তা চলাচল পর্যন্ত করতে পারছি তারা জানতে পারছি, কিন্তু বাইরে খুলনায় কি হচ্ছে, সিলেটে কি হচ্ছে, চিটাগংয়ে কি হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারছিলাম না। এই বিষয়গুলো আমাদের জানার ছিল একেবারে বাইরে থেকে, বিশেষ করে নিউ ইয়র্ক, লন্ডন, তোমার এই যে নেদারল্যান্ড, এই সমস্ত জায়গাতে, মানে জার্মানি থেকে আমরা এই ঘটনাগুলো জানতে পারছি এবং আমরা সেই হিসাবে অ্যাক্ট করেছি। আর দেখো, এই মানে এবারের এই যে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। আচ্ছা, তাদের এই কোটা সংস্কারটা যদি হয় তাহলে মেধার ভিত্তিতে তাদের চাকরি হবে। চাকরির মানে স্টেক হোল্ডার কারা? সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাই না? তাহলে এবারের আন্দোলনে এই শিক্ষার্থীদের সাথে যোগ দিল কারা? অবশ্যই দেশের সাধারণ মানুষ। শ্রমিক, সরি, আশুলিয়া শ্রমিক, যাত্রাবাড়ির শ্রমিক, রিক্সা শ্রমিক, কারখানা শ্রমিক, এরা কেন যোগ দিল এবার? এইটা ছিল আমাদের এবারের আলোচনার, মানে আমি মনে করি যে এটা আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। জি কেননা এইটা হয়েছে কি, গত 15-16 বছর ধরে বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু তাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়নি। এবার যখন দেখলো যে ছাত্রদের উপর গুলি করছে, তখন নৃশংসতা দেখে, বিশেষ করে প্রচন্ড নৃশংসতা দেখে মানুষ ধরে নিছে আমার সন্তানের গুলি মানে বুকে গুলি মারা হয়েছে, গুলি করা হয়েছে। জি এই যে আমার সন্তান, তখন মা বেরিয়ে আসলো, বাবা বেরিয়ে আসলো, সবাই বেরিয়ে আসার কারণে সরকার কিন্তু বেকায়দায় পড়ে গেল। জি এইবারের আন্দোলনের সাফল্য হচ্ছে যে বাবারা, মায়েরা, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ সবাই। বেরিয়ে আসা, এটা আর আটকাতে পারে নাই সরকারের কাছে এই মেকানিজম ছিল না তাদের। 2024 সালের যে বিপ্লব, যে ছাত্র নাগরিক, এটা একটা বিপ্লব বলতে পারি, কিন্তু গণ অভ্যুত্থান বলতে পারি, যেটাই বলতে পারি, এটাকে কি আপনি জাতীয়তাবাদী গণ অভ্যুত্থান বলে মনে করেন? বাংলাদেশের ভূখণ্ডে যে জাতীয়তাবাদী চেতনা আবার পুনর্জাগরণ হয়েছে, যেমন শহীদ জিয়া রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম দিয়েছিলেন, সেই বাংলাদেশি জাতীয়তাবাদ কে আবার পুনর্জাগরণ বলে কি মনে করেন আপনি এই 2024-এর এই গণজাগরণকে? সেখানে যে ইন্ডিয়া রেজিমের বিরুদ্ধে একটা বড় একটা মানে নাগরিক মত এখানে প্রকাশ হয়েছে বলে আপনি কি মনে করেন কিনা? ধন্যবাদ। এটা একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই যে গত 16 বছর ক্ষমতায়, সেটা সম্পূর্ণরূপে ভারতের মদদে, ভারতের সমর্থনে একেবারে এই ক্ষমতায় ছিল তারা। তাহলে একদিকে ভারত, আর ভারত এবং আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের এগেনস্টে কি বিএনপি,
তারপরে জামাত ইসলামী সহ আরো যত রাজনৈতিক দল আছে তারা একদিকে। তাহলে আওয়ামী লীগ ভার্সেস আদার্স, আওয়ামী লীগ প্লাস ভারত, তাহলে আওয়ামী লীগ এবং ভারত একদিকে, তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা একেবারে স্বাচ্ছা জাতীয়তাবাদী, এবং এই স্বাচ্ছা জাতীয়তাবাদীরাই কিন্তু আন্দোলন করে এই ভারতীয় করেছে, ভারতের রেজিমকে তারা প্রতিহত করে এবং উৎখাত করেছে। আমি বলবো উৎখাত করেছে। এখানে হয়তো 16 বছরের আন্দোলনে অনেকেই অনেক রকম কথা বলতে পারে যে 16 বছর ধরে বিএনপি বা অন্যান্য 20 দলীয় জোট আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সরকারের কোন রকম সরকারকে ফেলতেও পারে নাই কিংবা সরকারকে টলাতেও পারেনি, 1 ইঞ্চিও টলাতে পারেনি। কথাটা ঠিক। আমি বলবো 2015 সাল মানে 2014 সালে তারা 5ই জানুয়ারি নির্বাচনটা করার পরে 2015 সালের 5ই জানুয়ারি যখন গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক দিলেন, তখন একটা জিনিস খেয়াল করেন, ওই সময়ের পর থেকে আওয়ামী লীগ একটা বিনা ভোটে নির্বাচিত হয়ে এসে তারা 2015 সালে পুরা সময়টা বিএনপির বিরুদ্ধে, বিএনপি এবং বিরোধী দলের বিরুদ্ধে একেবারে স্টিম রোলার চালালো। কোনো এক জায়গায় হয়তো বাসে, যাত্রীবাহী বাসে আগুন লাগাই দিল, দিয়ে দোষ চাপাই দিল বিএনপির উপরে, নাশকতা মামলা, এবং শত শত মানুষকে মামলায় দিল। আরেকটা কাজ আপনি ওই সময়কার চিত্রটা একটু মাথার মধ্যে নিয়ে আসেন। একটা বার্ন ইউনিট ছিল ঢাকা মেডিকেল কলেজের, সেই বার্ন ইউনিটের প্রধান ছিলেন সামন্তলাল সেন, যাকে পরবর্তীতে পুরস্কার হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তার নেতৃত্বেই একটা প্রজেক্ট করে বার্ন হাসপাতালই করা হলো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন যেটা। তো এইটা আপনি ওই সময় খেয়াল করেন, সব তো যত মিডিয়া ছিল, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়া তো একদম কি করেছে, বেশি প্রভাব ফেলেছে কিন্তু মানে ডিজিটাল মিডিয়া বা আমি টেলিভিশন মিডিয়াকে বলবো এই কারণে যে তারা যখন এই সামন্তলাল সেন ঢাকা মেডিকেলের একটা ইউনিটকে একটা শুটিং স্পট তৈরি করে দিল, এবং প্রতিদিন মনে হতো কারোর হাত ব্যান্ডেজ করা, কারোর চোখ ব্যান্ডেজ করা, কারোর পা ব্যান্ডেজ করা, ঠিক এইভাবে নিয়ে নিয়ে দেখাইতো যে এদেরকে পেট্রোল বা বোমা মেরে এদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা ঠিক সেইভাবে সেই অভিনয়গুলো করতো। পরবর্তীতে কিন্তু এদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এই সমস্ত আহত লোকগুলো কোথায় গেল পাওয়া যায়নি। কিন্তু আমরা কোনোদিন বলতে পারি নাই, লিখতে পারি নাই, কারণ ওই রকম চাক্ষুষ প্রমাণগুলো আমাদের হাতে ছিল না। আর থাকলেও আমরা যদি লিখতাম আমাদের আর খুঁজে পাওয়া যেত না হয়তো পরের দিন। কিন্তু এই ঘটনাগুলো ওই সময় ঘটেছে, এবং একেবারে ওই যে বিশ্বজিতের যুবলীগের যুবলীগের নেতা যে বরিশালের ওই দিকের যার একটা বিহঙ্গ বাসের মালিক যে, আচ্ছা হ্যাঁ, ও ও ও ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওর বাসের 2-1 করে পোড়ানো হতো, কখনো শেরাটন হোটেলের সামনে, তারপরে মিরপুরে, এইগুলো পুড়ে পুড়ে তাদেরকে দেখানো হতো যে বাস পোড়ানো হয়েছে, অতএব দাও মামলা, বাস পোড়ানো হয়েছে, মারা গেল এতজন, এই বিষয়গুলো। তারপরে হয়তো দেখা গেল নোয়াখালীতে একটা বাস পুড়িয়ে দিল। একজন আছে ইউনিক বাস, যেটা চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল, নোয়াখালীতে একটা জায়গায় এই বাসের উপরে হামলা হয় এবং বাসটা তখন পুড়িয়ে দেওয়া হয়। এই এইচটি ইমাম মারা গেছে, যে এইচটি ইমাম জায়গায় যাওয়ার পরে যে জায়গাটা লক্ষ্য করার পরে বললো যে এই বাসে যদি কেউ হামলা করতে চায় তাহলে অবশ্যই ট্রেন্ড প্রশিক্ষিত কোনো মানুষ ছাড়া এটা পারবে না। তাহলে প্রশিক্ষিত কারা আছে এটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি, ওই তারই কিন্তু স্বীকারোক্তি। তো এই বিষয়গুলো আসছে হলো একেবারে একদিকে শেখ হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ, বিজিবি এবং আয়না ঘর যারা তৈরি করত, যারা এই এই কাজগুলো করে শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতায় থাকার জন্য প্রথমে কি কাজ করেছে, ভারতের সহায়তায় 2007 সালের 1/11 যেটা বলি আমরা, 11 জানুয়ারি
একেবারে ভারতের মদদে এখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা একটা সরকার গঠন করলো, 2 বছর থাকলো, এবং ওই ক্ষমতায় এসেই প্রথমে জেনারেল মঈনুদ্দিন গেল ভারতে। ভারতে যে সেই সময়কার ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেই তিনি বললেন যে আমি যেভাবে ক্ষমতাটা নিয়েছি এটা কিন্তু আসলে নিয়মতান্ত্রিক কোনো ক্ষমতা নেওয়া হয়নি। তখন ওই একইভাবে যেমন 2014 সালের নির্বাচনে 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল, 7 সালেও কিন্তু একইভাবে প্রায় 125টার উপরে নির্বাচিত হয়ে গেছিল বিনা ভোটে। যাই হোক, এরপরেও তারা ক্ষমতা নেওয়ার পরে বলে তো দিল যে আমরা কিভাবে ক্ষমতা নিয়েছি এটা বৈধতা পাবে না। তো আমরা যেহেতু ক্ষমতা নিয়েছি, আপনার কাজ হচ্ছে শেখ হাসিনাকে বলা এবং বলে দেওয়া তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের যেন মাফ করে দেন, ইমিউনিটি দিয়ে দেন, হ্যাঁ, তারা যেন কোনো অবস্থাতে আমরা আর বিচারের সম্মুখীন না হই। এবং এই প্রণব মুখার্জি কিন্তু সেই কাজটি খুব রিলিজিয়াসলি করেছিলেন এবং শেখ হাসিনাকে দিয়ে তাদের সমস্ত অপকর্ম ঢাকা দিয়েছিলেন এবং তাদের কোন রকম বিচার টিচার হয়নি, তারা কিন্তু আর দেশে ফিরতে পারে না। হ্যাঁ, সবাই এখন চলে অবস্থান করতেছে আমেরিকায়, তারা দেশে ফিরতে পারবে না। তো এবং আমাদের শুধু ওইখানে শুরু, ওইটাতে শুরু, নির্বাচনটা করলেন একেবারে তাদের পাতানো ছকে ফেলে নির্বাচনটা করে শেখ হাসিনাকে পুরাপুরি আপার হ্যান্ড দিয়ে দিলেন। আচ্ছা, দিয়ে বিএনপি কে মাত্র 30টা আসন দিয়ে তাদের অপোজিশন করে দেওয়া হলো। যে দলটি এখনো পর্যন্ত ভোটে গেলে যেভাবে হোক না কেন 33% ভোট তাদের একেবারে রিজার্ভ, তাদেরকে বানানো হলো 3 নম্বরের ছাগলের বাচ্চার মতো এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই যে কাজটা, বেশি দিন না, মাত্র ওনারা ক্ষমতায় এসেছে জানুয়ারিতে, আর ফেব্রুয়ারি 25 এবং 26 তারিখে আমাদের গর্বের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর চৌকস 57 জন অফিসারকে তারা পিলখানায় কিভাবে হত্যা করলো, এবং এটা করলো তারা একটা প্রতিশোধ নিল। ওই যে বেড়ুবাড়ি এবং আমাদের রংপুরে, হ্যাঁ, এই 2 জায়গায় যখন বিএসএফ আমাদের গ্রামে, আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে যখন হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে গ্রামবাসী যখন জেগে উঠলো এবং তৎকালীন বিডিআর এবং গ্রামবাসী মিলে তাদের যে মানে প্রতিহত করেছিল এবং মেরেছিল, লাশগুলো ঝুলিয়ে নিয়ে যে তাদেরকে ফেরত দিয়ে আসছিল, তো এইটার একটা প্রতিশোধ হিসেবে তারা বলল যে যদি বিডিআরে সেনাবাহিনী যদি নেতৃত্ব দেয় তাহলে কোনো অবস্থাতেই আমাদের এই সীমান্ত পাহারা দিয়ে রাখতে পারবো না। তো এই জন্যে তারা আমাদের প্রথম জায়গাটা ধরলো, বিডিআর কে তারা ধ্বংস করে দিল। এবং এই ধ্বংসটা যে করলো একেবারে দিল্লি, ঢাকা, ক্যান্টনমেন্ট, 3টা সমান্তরাল ভাবে একই ব্যক্তি 3 জায়গায় কাজ করে এই 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 ধরনের একটা ন্যাক্কারজনক বিদ্রোহ, এটা বলবো আমার দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাই দিল। কাকে দিয়ে করালো? সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এরা তো এই শেখ হাসিনা, মঈনুদ্দিন এবং ভারত থেকে বসে প্রণব মুখার্জি, এবং এইটা সবচেয়ে মানে আপনার সুন্দরভাবে প্রকাশ করেছে ভারতেরই একজন সাংবাদিক। তিনি এই বিষয়টাকে আরো সুন্দর করে প্রচার করেছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা কিভাবে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেল, এবং ওইখান থেকে আরেকটু মানে যদি দর্শকদের জন্য স্পষ্ট করতেন যে জাতীয়তাবাদী চেতনাটাকে কিভাবে মানে এই বিপ্লবের মাধ্যমে মানে আমাদের এই যে একাধারে একের পর এক, আমি বলছি যে ভারতীয় আধিপত্যটা তাদের উপরে ভর করে আসলো, এবং ওই যে মারামারি, প্রথম ভোট, তারপরে বিডিআর, তথাকথিত বিডিআর বিদ্রোহ, তারপরে 2014 সালের নির্বাচন, সবই কিন্তু ভারতের ওই যে সুজাতা সিং, ভারতের পররাষ্ট্র সচিব, এসে নির্বাচনটা করে দিল। তারপর 2018 সালে দিনের ভোট আগে রাতে করে দিল। এগুলো সবই কিন্তু ভারতের সহায়তায় হতে হতে 2018 সালের নির্বাচনটাও করে দিল। এবং দেখেন বাংলাদেশের মানুষ কতটা সচেতন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা কি করলো 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনটা প্রতিহত করতে পারলো না ঠিকই, কিন্তু তারা দেখিয়ে দিল তোমাদের কোন ব্যবহার করবো না, ভারতীয় বর্জন করলো। এইটার মতো এর চেয়ে বলেন আর জাতীয়তাবাদী চেতনা আপনি কিভাবে প্রকাশ করবে?
আমি যখন কোনো কিছু দিয়ে এটাকে প্রতিহত করতে পারছি না, তখন আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে আমি মানে পছন্দ করি না। এবং এবং সেই জাতীয়তাবাদী চেতনারই ফসল 2024 এবং সালে ধীরে 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 আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে যে রোষ, জনরোষ তৈরি হতে থাকলো। এই জনরোষ তৈরি হতে হতে একটা পর্যায়ে এসে জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা মাঠে নামলো, তখন কিন্তু ওরা প্রথমে কোটা সংস্কার আন্দোলন, একটা পর্যায়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলন কোর্টের মাধ্যমেই কিন্তু আবার মেনে নিল। জি। তারা যখন আন্দোলন করলো মেনে নিল, কিন্তু জনগণ রাজপথ ছাড়লো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে হল বন্ধ করে দিয়ে দেওয়া হলো, তারা অনেকেই বাড়িতে গেল বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকলো। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তারা আর ঘরে বসে থাকলো না, তারা কিন্তু ইউনিভার্সিটিতেই থাকলো, ক্যাম্পাসে থাকলো। প্রাইভেট স্কুল কলেজ, রাজুক রাজুক স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে নামি দামি একটা স্কুল, তারা কিন্তু ঘরে বসে থাকে নাই। বৃষ্টির মধ্যে, বৃষ্টি উপেক্ষা করে তাদের যে রাজপথে উপস্থিতি। ভিকারুননিসা নুন স্কুল, আমরা কোনোদিন কল্পনা করতে পেরেছি এই সমস্ত স্কুল কলেজ তাদের ক্লাসরুম ছেড়ে রাজপথে আসবে? আসে নাই। এগুলো সবই হচ্ছে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে একেবারে চারিদিক থেকে। এবং তার চূড়ান্ত ফসলটা হচ্ছে যে আর শেখ হাসিনা ধরে রাখতে পারে না, এবং মানুষ একাধারে, ওই যে আগে একটু বলে দিয়েছিলাম যে ওই ছাত্রদের উপরে যখন গুলিটা করলো, তখন অভিভাবকরা বললো আমার সন্তান, মায়েরা বললো আমার সন্তান, মা, ছেলে চলে যাচ্ছে, মা বলছে যে তোকে তো একা ছাড়বো না, তখন মায়ের আঁচল ধরে সেও বাইরে চলে গেছে। সরি। তো এইরকম করে আন্দোলনটা যখন হয়েছে, সারা দেশের মানুষ জেগে উঠেছে এবং একটি জাতীয়তাবাদী চেতনা, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা ভার্সেস শেখ হাসিনার আওয়ামী বা বাঙালি জাতীয়তাবাদী চেতনা, এই দুইটা মুখোমুখি একেবারে হয়ে সর্বশেষ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে এই বাংলাদেশি জাতীয়তাবাদের কাছে পরাস্ত হয়ে তার দলবল নিয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। এর চূড়ান্ত পরিণতি, এর চেয়ে ন্যাক্কারজনক পরিণতি মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো শাসকের। হয়, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ রয়েছে। অনেক ধন্যবাদ ভাই। এই একটা সেই গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আবার একটু কথা বলতে চাই, যেটা গাফফর ভাই ব্যাখ্যা করলেন, যে সংবিধানের একটা বাধ্যবাধকতা আছে প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশে যারা অ্যাক্টিভিস্ট আছেন, সাংবাদিক আছেন, কিংবা প্রফেশনাল গ্রুপ আছেন, পলিটিক্সের বাইরে যারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে, সাধারণত পলিটিশিয়ানদেরকে প্রেশার দিতে পারে, আপনাদের ভূমিকাটা কি ভাই? মানে বিশেষ করে আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন এবং সংবাদ মাধ্যম বিভিন্ন আপনাদের দ্বারাই পরিচালিত, সো প্রবাসীদের ভোটার করার ব্যাপারে এই যে বাধ্যবাধকতাটুকু আছে, যে আইনটুকু আছে, আইনটুকু সংশোধনের ব্যাপারে এবং প্রবাসীদেরকে ভোটার করার ব্যাপারে আপনার কথাগুলো শুনতে চাই। আমরা আমাদের বাংলাদেশের নাগরিক যারা বাইরে আছে, তারা বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভোটার আছে। আপনার যারা বলছে হয়তো 2 কোটি ভোটার নেই বা 2 কোটি মানুষ বাইরে, অত হবে না ভোটার, কিন্তু এর যেটাই হোক, এর অর্ডার আছে। এটা আচ্ছা, একজন থাকে, সেটা একজন থাকে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হলো যে আমাদের আইনের বাধ্যবাধকতা, এইটা উঠিয়ে নেওয়ার জন্য যদি এখন এই ক্যাম্পেইনটা যদি শুরু হয়, এবারের যে প্রবাসীদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আসলে মূল্যায়িত হবে। আমি আশা করি এবং ধারণা করি বাংলাদেশের মানুষের মধ্যে, যে সব সময় একটা কথা বলে আসা হয়, বাইরে যারা আছে, বিদেশি যারা আছে, বাইরে যারা আছে বাংলাদেশি, তারা কিন্তু বাংলাদেশের এবার প্রাণ ফিরিয়ে রাখার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। এখন আমরা তাদের, যারা হতে চায়, যারা ভোটার হতে চায়, তাদের পথটাকে অবারিত করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া, এই কাজটা কিন্তু করা যায়। আমাদের তো এখানে এমন এমন কি আছে, যারা সবাই তো আর বাংলাদেশে আসবে না, অথবা একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যায় যে যেহেতু ডাকের মাধ্যমে যদি ভোটের সিস্টেম করা যায়, তারপর এখন তো অনলাইন, এখন তো আরো সহজ হয়ে গেছে যে অনলাইনে ভোটটা দিয়ে দিবে। তাহলে মানে যত প্রযুক্তির সঙ্গে কিন্তু আমাদের এখন একীভূত হয়ে যেতে হবে।
প্রযুক্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, বা প্রযুক্তি থেকে আমরা দূরে থাকতে পারবো না। মানে যেহেতু প্রযুক্তি আমাদের এই পথটাকে উন্মুক্ত করে দিছে, যে ওখানে বসে আজকে রাজা আছে হলো নেদারল্যান্ডে, তারপরে আমাদের যে আরেক ভাই নুরুল গফফর সাহেব, উনি হয়তো লন্ডনে আছেন, তারপরে মুস্তাফিজুর রহমান, এই যারা আছে বিভিন্ন জায়গায় আছে। আমি তো দেখছি যে এখন আমাদের একটা বড় অংশ বাইরে আছে, তারা অনলাইনে ভোটটা দিয়ে দিবে। তারাও আমাদের এখানে, যেহেতু তাদের অর্থ কড়ি টাকা পয়সা আমাদের এখানে ডেভেলপমেন্টে কাজ করে, তাহলে তারা কেন তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিতে পারবে না? এইটা কিন্তু তার বাইরে এখন সব কথা যে বাংলাদেশ নাগরিক তো আমরা, হ্যাঁ, এর বাইরে সব মানে আমরা যাই করি না কেন, সব থেকে বড় কথা আমরা বাংলাদেশের নাগরিক। রাইট। এবং সব বাংলা ভাষাভাষী তো ইন্ডিয়াতেও আছে, কিন্তু ওইটা বলছি না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যারা বাইরে আছে, তারা প্রত্যেকেই ভোটের অধিকার মানে ভোটের অধিকার প্রয়োগ করার সক্ষমতা অর্জন করুক। এই ধরনের কিন্তু আমাদের আমাদের এখন একটা ক্যাম্পেইন হতে পারে। বাইরে যারা আছে তারাও তুলতে পারে, আমাদের ভিতর থেকেও আমরা তুলতে পারি। আর এইটা পার্লামেন্টে তুলেই আমরা একটা সংশোধনী এনে, যে প্রবাসীরাও ভোটাধিকার পাবে, ভোটার হতে পারবে, এবং অনলাইনে যেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ আছে, করে নিতে পারবে। বাংলাদেশের মানুষই তো বেশি বাইরে থাকে, তাই না? কোশ্চেন আপনি তো এখন জিয়া রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসেবে, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়া রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে কি প্রবাসীদের ডেভেলপমেন্টের কোনো কি আছে, এবং সেগুলো কি? বাইরে বাইরে তো মানে আমাদের অনেক ইউরোপে তো এখন রীতিমতো ওখানে কোঅর্ডিনেটর আছে। তারপরে ওখানে কোঅর্ডিনেট করার জন্য আমাদের কমিটি করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের একজন ডাইরেক্টর এখানে আছেন, তিনি এইটা একেবারে এক্সক্লুসিভলি তত্ত্বাবধান করেন। তো ওই প্রত্যেকটা দেশেই আমাদের অবস্থান আছে। যারা হতে চায় ওইখানে ওই জায়গাগুলোতে খোঁজ নিলেই পরে দেখবেন যে ওখানে জিয়া রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আছে, ওখানে পাবেন। এই ফাউন্ডেশনের থেকে কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বুঝি নাই, শুনতে পাইনি। প্রবাসীদের জন্য জিয়া রহমান ফাউন্ডেশন থেকে কোন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশন একটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে আমাদের কিছু সামাজিক কর্মসূচি আছে। যেমন আমরা অসচ্ছল পেশেন্ট, রোগী যারা থাকে, তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা আমরা করে থাকি। তারপরে কৃষকদের মধ্যে যারা আহ, আহ, কম মূল্যে উন্নত বীজ পাইতে চায়, আমাদের একটা রিসার্চ সেন্টার আছে, সেল আছে কৃষিবিদ দিয়ে। এই কৃষিবিদরা ওই বীজ তৈরি করে এবং উন্নত মানের বীজ কৃষকদের মাঝে কম মূল্যে বিতরণ করে থাকে। তারপরে আমাদের বিভিন্ন জায়গায় পানি, মানে এই যেমন আমাদের যে সমস্ত জায়গায় সুপেয় পানির অভাব আছে, সেই সমস্ত জায়গায় পানির ব্যবস্থা করার জন্য সাধারণ মানুষ, মানে নিম্ন আয়ের, আমি অসচ্ছল নিম্ন আয়ের মানুষের মাঝে এই পানির সরবরাহ করা, অর্থাৎ সমাজ সেবামূলক যে সমস্ত কাজগুলো আছে আমরা এগুলো। তারপরে বৃত্তি চালু আছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে। শিক্ষা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে যারা প্রবাসে থাকে এবং যারা প্রবাসে আসতে চায়, বিদেশে আসতে চায়, তাদের কর্মসংস্থান এবং তাদের আমরা আমরা development ব্যাপারে না, এইটা না, আমরা এখানে এই যে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাইরের থেকে, বুঝে আমরা যারা আছি বা এরকম বাইরে থেকে কেউ যদি এটির সাথে সম্পৃক্ত হতে চায় এবং কন্ট্রিবিউট করতে চায়, সেইটার মূলত পড়বে হলো আমাদের দেশের ভিতরে যারা অসচ্ছল মানুষ আছে, হ্যাঁ, নিম্ন আয়ের মানুষ আছে, প্রান্তিক কৃষক, প্রান্তিক মানুষ, তারপরে বস্তিতে বসবাস করে, এই সমস্ত মানুষদের সহায়তা দেওয়ার জন্যই মূলত আমাদের এই উদ্যোগটা।